মুক্তির কথা হয়েছে, তো মুক্তিপণ দেওয়ার পর ওদের মুক্তি হয়েছে, তখন অন্যরকম আনন্দ, ঈদের আনন্দের মতো ভাষা প্রকাশ করার মতো না এটা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফেনী সমাচারে। দর্শক, বাংলাদেশের একটি আলোচিত ঘটনা ছিল গত মাসে। এমভি আবদুল্লাহ জাহাজ, যেটি সোমালিয়ান জলদস্যুদের দ্বারা জিম্মি হয়েছিল, প্রায় 30 দিন 31 দিন 1 মাস পর কিন্তু সেটি বাংলাদেশ সরকার এবং প্রাইভেট যে কোম্পানিটি ছিল এমভি আবদুল্লাহ, তাদের হস্তক্ষেপে সেটি উদ্ধার করা সক্ষম হয়েছে। তাদেরই একজন ফেনীর ফাজিলপুর ইউনিয়নের তানবীর। আমরা অনেকেই জানি যে 23 জনের যে সেখানে যারা ছিল নাবিকসহ, তাদের মধ্যে ফেনীর যে দাগনভূঞার বিপ্লব ছিল, কিন্তু এছাড়াও কিন্তু ফেনীর সন্তান তানবীর ছিল, যিনি 4th ইঞ্জিনিয়ার হিসাবে এমভি আবদুল্লাহ কর্মরত ছিল। সেই দুঃসহ স্মৃতি সম্পর্কে জানতে চাইব এবং ফিরে আসার যে সুখ স্মৃতি সেটি সম্পর্কেও জানবো তানবীরের মুখ থেকে। তানবীর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে জানতে চাইব, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটি ভিডিও, যেটি দ্বারা তারা আপনাদেরকে, যে ভিডিওতে দেখা হচ্ছিল, তারা ছোট একটি স্পিডবোট করে এসে আপনাদের যে জাহাজ আক্রমণ করেছে। জি। তো অনেকেরই প্রশ্ন, সাধারণ জনগণ, যদিও আমরা জানি যে আপনাদের প্রাইভেট এই জাহাজগুলোতে, মালবাহীগুলোতে আর্ম গার্ড থাকে না, তো এরপরও মানুষের যেটি ছিল ক্লিয়ার করার জন্য জানতে চাইব যে জিম্মি হচ্ছিল তখন আপনারা ভিডিও করছেন, এই ব্যাপারটি নিয়ে একটু বলবেন। ভিডিওটা ইনিশিয়াল অবস্থায় করছে, পরবর্তীতে যখন ইমার্জেন্সি অ্যালার্ম বাজেছে, ক্যাপ্টেন স্যার ভার্বালি অর্ডার করছে, তখন আমরা আসলে যারা ছিল উপরে সবাই আমাদের যে গোপন কক্ষ আছে ওইখানে যেয়ে সবাই আশ্রয় নিয়েছিল। ওই শুধু ব্রিজে 2জন যে ডিউটি অফিসার ছিলেন আর ক্যাপ্টেন স্যার, আর ইঞ্জিন রুমে ডিউটি ইঞ্জিনিয়ার হিসেবে আমি ছিলাম। তো এছাড়া বাকিরা সবাই গোপন কক্ষে চলে গিয়েছিল। জিম্মি হওয়ার পরে আপনাদেরকে কোন এলাকাটিতে, যেহেতু সমুদ্র ভাগ ভাগ থাকে আমরা যতটুকু জানি, কোন এলাকাটিতে নিয়ে গেছে ওরা? সোমালিয়ার একটা এলাকার নামটা আমার ঠিক মনে আসছে না, এটা পেপারে আসছিল নামটা, গজন কি জানি একটা, ওদের উপকূলে, ওদের কোস্টের থেকে যাচ্ছে একদম সোমালিয়ান উপকূলে। আর এটি যখন নিয়ে গিয়েছে সোমালিয়ান পুলিশ অথবা নৌবাহিনী, তারা কি কোনো উদ্ধারের বা কোনো সোমালিয়ার কোনো নৌবাহিনী নাই। পুলিশ একবার মাঝখানে একবার ট্রাই করছিল, ওরা ওই স্পিডবোট নিয়ে আসছিল, কিন্তু আমাদের যে পাইরেট ছিল এদের কাছে ভালোই ভারী অস্ত্রশস্ত্র থাকার কারণে ওরা ফায়ার করছে। তো ফায়ার করাতে ওরা আর কাছে ঘেঁষতে পারে না, ওরা চলে। কিংবা ফোর্স বা কোস্টগার্ড এমন কেউ ছিল কিনা আপনাদেরকে উদ্ধারের জন্য কোনো চেষ্টা চালিয়েছে? হ্যাঁ, আমাদেরকে ইন্ডিয়ান নৌবাহিনীর বিএনএস কলকাতা নেভি শিপটা উদ্ধার করার চেষ্টা করছে এবং হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। তারপরে স্পেনের একটা নেভি শিপ আটলান্টা, তারপরে হচ্ছে ইতালিয়ান একটা নেভি শিপ ট্রাই করছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওদের কাছে অলরেডি ক্যাপচার। ওরা জানে আমরা যতক্ষণ ওদের কাছে আছি এরা কেউ আসলে হামলা করবে না, বা হামলা করতে চাইলেও যেহেতু আমাদের গভর্নমেন্ট থেকে এটা অলরেডি মানা করা হয়েছিল যে আমরা এটা শান্তিপূর্ণভাবে সমাধান চাই, কোনো অপারেশন চাই না। তো সেই জন্য পরে নেভি শিপ আসলে অপারেশন চালাতে পারে নাই। 2টা কারণে, একটা ছিল আমরা ওদের হাতে জিম্মি, সেকেন্ড হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের কোম্পানি চায়নি যে আমাদের ক্রুদের বা আমাদের লাইফের কোনো রিস্ক হোক। আমার মনে হয়েছে যে আমার ছেলে যখন এই খবর পাইছি, তখন আমার অবস্থা খুব খারাপ, খুব আশঙ্কাজনক। মানে আমি একটা দুশ্চিন্তা, আতঙ্কের মধ্যে আছি, ছেলে কী অবস্থায় পড়তে পারে, কী পরিস্থিতিতে পড়তে পারে, সবসময় একটা চিন্তার মধ্যে ছিলাম, কষ্টের মধ্যে, খুব কষ্টের মধ্যে ছিলাম। ওইটা বোঝানোর ক্ষমতা নাই কারো। এটা তখন এমন অবস্থা আছে যে কারোর সাথে কথা বলা পর্যন্ত আমাদের কাছে খুব দুঃখজনক হতো। কারোর সাথে বলতে গিয়ে কান্না আসতো, ছেলে কোন বিপদে পড়লো, কোন কষ্টের মধ্যে পড়লো, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো অনিশ্চিত পরিবেশের মধ্যে। যখন ওদের মুক্তির হয়েছে, তখন তো ওইটা ভাষা প্রকাশ করার মতো না, খুব আনন্দ। ঈদের আনন্দটা যখন ঈদ গেছে তখন লাগে নাই, যখন মুক্তির কথা হয়েছে, তো মুক্তিপণ দেওয়ার পর ওদের মুক্তি হয়েছে, তখন অন্যরকম আনন্দ, ঈদের আনন্দের মতো ভাষা প্রকাশ করার মতো না। খুব একটা খারাপ লাগছে আমাদের এই বাতিজা যখন এই জলদস্যুর হাতে জিম্মি হয়েছে, আমাদের কাছে অনেকটাই খারাপ লাগছে। আমরা বিভিন্ন প্রকার খোঁজখবর নিতে চেষ্টা করেছি এবং কি তার আম্মার সাথে যোগাযোগ করছি। সকালবেলা আসলাম, বাতিজার সাথে দেখা হইলো, দেখা সাক্ষাৎ করলাম, খুবই ভালো লাগলো।